হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অঙ্কের থার্সমেটিভ ইভ্যালুয়েশনের যে মডেল কোয়েশ্চেন পেপার 1 আছে, এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে আছে যদু ও মধু 12,500 টাকা এবং 8,500 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো। তারা চুক্তি করলো যে লাভের 40% তাদের মধ্যে সমান ভাগে বণ্টিত হবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ করা হবে। যদু 1,950 টাকা লভ্যাংশ পেলে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল? তাহলে এখানে মোট লাভ কিন্তু দেওয়া নেই, বাট বলা আছে যে যদু লভ্যাংশ হিসেবে 1,950 টাকা পেয়েছেন। তো এখানে এই যে টাকার মধ্যে দুই রকমের টাকা আছে। এক প্রকার টাকা হচ্ছে মোট লাভের 40% সমান ভাগে ভাগ করে নিয়েছেন, সেই টাকা এর মধ্যে আছে। এবং আরেক প্রকার আছে যে লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছেন, সেই টাকাটাও এর মধ্যে আছে। তাহলে দুই রকমের টাকা যোগ করে 1,950 টাকা হচ্ছে। তো এখানে যদি আমরা মোট লাভ x টাকা ধরে নিই, তার 40% বের করব। বের করলে যত টাকা আসবে সেটাকে সমান দুই ভাগে ভাগ করে যদু এক অংশ, মধু এক অংশ পেল। আর বাকি যে টাকাটা আছে অর্থাৎ এর 60%, সেটা সেটা মূলধনের অনুপাতে ভাগ করে তাহলে যদুর ভাগে আর একটা টাকা হবে এক্স দিয়ে। তাহলে দুটো যে দুই প্রকার টাকা পেলাম যোগ করে আমরা লিখব প্রশ্নানুসারে সেটা সমান 1,950। এখান থেকে একটা সমীকরণ তৈরি হবে, এক্সের মান বের করবো। সেই সমীকরণ থেকে এক্সের মান বের করলে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে যে মোট লাভের পরিমাণটা ধরে নেওয়া এক্স টাকা। মনে করি মোট লাভ সমান এক্স টাকা। এরপরে এক্স টাকার 40% x ইন্টু 40/100। এখানে অবশ্যই টাকা লিখব। 20 দিয়ে কাটাকুটি করলে 20 দুগুণে 40, 5 20 100, তাহলে এটা হচ্ছে 2x/5 টাকা। তাহলে এই টাকাটা যদু আর মধু সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে সমান ভাগে যদু ও মধুর প্রত্যেকে লভ্যাংশ পাই। সমান 2x/5 টাকা আছে, একে 2 ভাগে ভাগ করতে হবে। সমান 2x/5 গুণ চিহ্ন দিলাম, তাহলে 2টাকে উল্টে লিখবো, 1-এর 2 হবে। তাহলে এটা হলো x/5 টাকা। তাহলে x/5 টাকা পাচ্ছে যদু এবং x/5 টাকা পাচ্ছে মধু। তাহলে অবশিষ্ট লাভ কত আছে? মোট ছিল x, তার মধ্যে 2x/5 এই টাকা পরিমাণ সমানভাবে ভাগ করে নিয়েছে। তাহলে মোট পাবে, বাকি আছে x থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে লিখব অবশিষ্ট লভ্যাংশ x মাইনাস 2x/5 টাকা। তাহলে এখানে 1 ধরতে হবে, 1 এবং 5 এর লসাগু 5। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে xকে গুণ, তাহলে হচ্ছে 5x মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ, তাহলে এটা হলো 2x টাকা। তো এটা হচ্ছে 5 থেকে 2 বিয়োগ করলে 3, অর্থাৎ 3x/5 টাকা। এই টাকাটা কী হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। তো মূলধনের অনুপাত জানা নেই, তাহলে মূলধনের অনুপাত বের করতে হবে। যদু ও মধুর মূলধনের অনুপাত। যদুর মূলধন এখানে আছে 12,500 টাকা, আর মধুর মূলধন এখানে আছে 8,500 টাকা। তো দুটো করে শূন্য আছে, সেই জন্য যদি 100 দিয়ে ভাগ করি এখানে পাবো 125,
আর ডান দিকে পাবো 85। এরপর যদি 5 দিয়ে ভাগ করি, 5 25 এবং 125 এবং 5 17 এবং 85, অর্থাৎ মূলধনের অনুপাত 25:17। এই অনুপাতে এই 3x/5 টাকাকে ভাগ করতে হবে। তাহলে এই টাকা থেকে এই অনুপাতে মধু কত পাচ্ছে আর যদু কত পাচ্ছে দেখে নিই। যদু কত পাচ্ছে আর মধু কত পাচ্ছে দেখে নিই। তাহলে 3x/5 টাকা থেকে যদু পাই, তাহলে মোট 2x/5 টাকা, 3x/5 টাকা আছে এখনো। এর থেকে আমি যদুর ভাগটা বের করছি। তাহলে যদু ভাগে 25, মধু ভাগে 17 আছে। তাহলে 25 দিলাম, 25 এবং 17 যোগ করলে আমরা 42 পাই। এখানে টাকা লিখব 3 এবং 14, 3 14 42, 3 এবং 42 কাটাকুটি করলে 3 14 42, আর এখানে 5 5 25, তাহলে 5x/14 এই টাকাটা পাচ্ছে যদু। এবং মধু পাই, কারণ মধুর লাভটাও তো বের করতে হবে, সেই জন্য মধুরটা আমরা এক্স দিয়ে কত আসছে সেটা বের করে রাখি। মধু পাই সমান 3x/5, তাকে গুণ করতে হবে 17/42 দিয়ে, এই দুইয়ের যোগফল 42, তাই 42 বসালাম। এখানে টাকা লিখতে হবে 3 14 42, তাহলে এটা পেলাম 14। 17x/5 14 70। তাহলে এই টাকাটা মধু পাচ্ছেন, মধু পাচ্ছে লভ্যাংশের অনুপাতে। তাহলে যদুর মোট কত লাভ হলো বা মোট কত লাভ পেল যদু, সেটা বের করে নিতে হবে। যদুর মোট লাভ সমান, যদু সমান ভাগে ভাগ করার সময় পেয়েছিল x/5 টাকা, এই যে x/5 টাকা পেয়েছিল, আর মূলধনের অনুপাতে ভাগ করার সময় 5x/14 টাকা পেল। তাহলে এই দুটো টাকা যোগ করতে হবে। 14 এবং 5-এর লসাগু 5 14 70। 5 দিয়ে 70কে ভাগ করলে 14 পাই, 14 দিয়ে x কে গুণ, তাহলে হবে 14x, প্লাস 14 দিয়ে 70কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 5কে গুণ, 5 5 25, তাহলে এটা 25x টাকা সমান 25 এবং 14 যোগ করব, তাহলে 25 আর 10 35, 35 আর 4 এটা 39, 39x/70 টাকা। এই টাকাটা পেয়েছে মধু। মধু মোট লাভ পেয়েছে, কিন্তু প্রশ্নে বলা আছে যে মধুর মোট লাভ 1950 টাকা। তাহলে প্রশ্নানুসারে এই টাকাটা মধুর মোট লাভটা, এই যদুর মোট লাভটা এটা 1950 টাকার সমান। তাহলে লিখব প্রশ্নানুসারে 39x/70 ইজ ইকুয়াল টু 1950। তাহলে এখান থেকে আমরা একবারে লিখতে পারি x সমান 1950 ইন্টু এই 39/70, এই সংখ্যাটাকে আমরা উল্টে লিখতে পারি 70/39। তাহলে 39কে 5 দিয়ে ভাগ করে দেখি 195 আসছে কিনা, 5 দিয়ে গুণ করে দেখি। 5 নং 45-এর 5 হাতে 4, 3 5 15, 16 17 18 19, এই সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে 195 আসে। তাহলে এখানে 5 লিখলাম আর 0 বসিয়ে দিলাম। তাহলে x এর মান 5 7 35, তাহলে পাচ্ছি বা x সমান 5 7 35 আর সাথে আছে দুটো শূন্য, 3500। এখন x এর মান যেহেতু বেরিয়ে গেছে, এরপরে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল, তাহলে মধুর লাভটা এবার যোগ করা যাক। মধু প্রথম পেয়েছিল x/2 টাকা সমানভাগে ভাগ করার সময়, এবং মূলধনের অনুপাতে ভাগ করার সময় মধু পেল 17x/70 টাকা। তাহলে মধু মোট কত লাভ পেল প্রথমে x দিয়ে বের করব, তারপরে x এর মান বসিয়ে দেব। মধুর মোট লাভ প্রথমে সমান ভাগে ভাগ করার সময় x/5 এবং মূলধনের অনুপাতে ভাগ করার সময় 17x/70, এটা তো যদি যোগ করে দিই 5 এবং 70 এর লসাগু 70, 5 দিয়ে 70কে ভাগ করলে 14 পাই, 14 দিয়ে x কে গুণ, তাহলে 14x, প্লাস
70 দিয়ে 70কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 17কে গুণ, এটা হলো 17x টাকা। তো সমান 14 এবং 17 যোগ করে নেব, তাহলে এটা হচ্ছে 31x বাই 70 টাকা সমান 31। এবার x এর মান বসাবো 3500 আর নিচে লিখব 70। তাহলে যদি আমরা 10 দিয়ে কাটাকুটি করি, 7 10কে 70, আর এখানে 10 দিয়ে কাটাকুটি করে একটা শূন্য কমে যাবে, অর্থাৎ 350 হবে। এখন 7 দিয়ে কাটলে 5 7 35, শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে 50 হলো। তাহলে এটা হচ্ছে 31 ইন্টু 50, তাহলে 31কে 5 দিয়ে বা 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 1কে 5, 3 5 15, তাহলে এটা সমান 1550 টাকা। তাহলে মধুর মোট আচ্ছা, এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল যে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল। অতএব মধু 1550 টাকা লভ্যাংশ পেয়েছিল। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে সমান ভাগের একটা অংশ ভাগ করে নিয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট মূলধন দেওয়ার সময় যদু বেশি মূলধন দিয়েছিল আর মধু কম মূলধন দিয়েছিল। যেহেতু কম টাকা দিয়েছিল মধু, সেই জন্য কিন্তু মধু এই কম টাকা পেল। আর যদু পেয়েছিল যেখানে 1950 টাকা, মধু পেয়েছে সেখানে 1550 টাকা। দুই জায়গায় আছে, কোনো শহরে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে বছরের শেষে তার 2% বৃদ্ধি পায়। ওই শহরের বর্তমান জনসংখ্যা, এটা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 21,22,416 হলে 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল। অর্থাৎ যখন পূর্বের জনসংখ্যা জানতে চাইবে তখন অঙ্কটা আমাদের এক্স ধরে করতে হবে, বা আমরা অঙ্কটা যদি সূত্র দিয়ে করি তাহলে আর এক্স ধরার প্রয়োজন হবে না। তাহলে আমরা এক্স ধরে করতে পারি, সেক্ষেত্রে লিখে লিখে করতে হবে। আর তাছাড়া এক্স ধরে যদি করতে না চাই তাহলে সূত্র দিয়ে করতে হবে। তো এখানে সূত্র দিয়েই করব আমি। তাহলে এখানে যে যে তথ্য দেওয়া আছে সেগুলো লিখে নিই। তো এই সূত্র আমরা জানি, যেটা সমহার বৃদ্ধি সূত্র, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে এ পি আর এন এই সব মানগুলো দেওয়া আছে, কেবল এখানে পি এর মান দেওয়া নেই, অর্থাৎ পূর্বে কত ছিল, 3 বছর পূর্বে কত ছিল। তাহলে এখানে লিখে নেব, যেহেতু এই সূত্র প্রয়োগ করব, এ পি আর এন কোনটার মান কত আছে সেটা লেখার চেষ্টা করব। তাহলে লিখব এখানে, প্রথমে এ নিয়ে বলি, এটা হচ্ছে ওই শহরের বর্তমান জনসংখ্যা, যেটা এখানে এ চিহ্ন দিয়ে ডিনোট করা আছে। তাহলে এটা সমান 21,22,416, তারপরে 3 বছর পূর্বে জনসংখ্যা, যেটা পি দিয়ে লিখছি, এর মান বের করতে হবে। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার এটা আর দিয়ে লিখছি, এটা সমান 2%। আর সময় ব্র্যাকেটে এন সমান আছে 3 বছর। তাহলে লিখবো, আমরা জানি যে
আমরা জানি যে বলে সূত্রটাই লিখব। এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হলো সূত্র। যে মানগুলো জানি বসিয়ে দেবো, যেমন এ আছে 21,22,416 সমান পি এর মান জানি না, 1 প্লাস আর এর মান 200, আর এর মান 2 বাই 100 আর এন এর মান 3। কাটাকুটি করলে এখানে পাই 50 দুগুণে 100, 2 1 কে 2। তো আচ্ছা, আমি ডান দিকে সমান দিয়ে লিখি পি ইন্টু, এখানে দেখো 50 1 কে 50 আর 1 51, তাহলে 51/50 লিখতে পারি আমরা এটাকে, 51/50, এখানে কিউব দিলাম। তো এটা সমান অ্যাকচুয়ালি পি ইন্টু 51/50 ইন্টু 51/50 ইন্টু আবার 51/50। তাহলে এটা সমান যদি পি ইন্টু 51/50 তিনখানা হয়, তাহলে পি সমান লিখতে পারবো এই সংখ্যাটা ইন্টু 50/51 ইন্টু 50/51 ইন্টু 50/51, তাহলে বা পি সমান 21,22,416 ইন্টু এটা এখানে লিখব 50/51 ইন্টু 50/51 ইন্টু 50/51। তাহলে 51 দিয়ে প্রথমে এই সংখ্যাটাকে ভাগ করে দেখব, তারপরে যে সংখ্যা হবে তাকে আবার 51 দিয়ে ভাগ, এভাবে পরপর ভাগ করতে করতে যাব। তো 51 দিয়ে ভাগ করছি, 2 1 2 2 4 1 6, তাহলে এখানে 212 আছে ধরে নিই, 4 50 200, তাহলে 4 1 কে 4, 4 5 20, অর্থাৎ 204। এখানে আছে 212, তাহলে 4 আর 8 দিলে 12 হয়। এরপরে 2 নামালাম, 51 1 কে 51, এখানে 1, এখানে 3, তাহলে এরপরে 4 নামাবো, এখানে 300 ভাবতে পারি, তাহলে 6 51, 6 1 কে 6, 5 6 30, 306, তাহলে এখানে 6 আর 8 দিলে 14। আচ্ছা, এবার 1 নামাবো, 51 1 কে 51, এটা পেলাম 0, আর এখানে 3 30 হলো। তারপর এখানে 6 নামাবো, 6, তাহলে 6 দিয়ে দিলে 6 1 কে 6, 5 6 30। তো যাই হোক, ভাগফল হলো 4 1 4 1 6 1 6। তাহলে কি করলাম, এটা কাটলাম, এটা কাটলাম, কেটে এখানে লিখব 4 1 6 1 6, পরের 51 দিয়ে ভাগ করব। এবার 51 দিয়ে ভাগ করব, 4 1 6 1 6 কে প্রথমে 400 ভাবতে পারি, তাহলে 8 8 1 কে 8, 5 8 40, তাহলে 408, উপরে আছে 416, বিয়োগ করে হচ্ছে 8। এরপরে 1 নামালাম, 51 1 কে 51, এখানে হলো 30, 6 নামালাম, 6 51 306, তাহলে 8 1 6, 51 দিয়ে কাটাকুটি করলে 8 1 6। আচ্ছা, তারপরে আবার 51 দিয়ে ভাগ করতে হবে। একান্ন দিয়ে ভাগ করতে হবে 8 1 6 কে, 51 1 কে 51, 6 306, তাহলে এটা হলো 16। তাহলে পেলাম বা পি সমান, এখানে 16 পাচ্ছি, এখানে 50 50 50, 5 5 25, 5 25 125, তাহলে 125 দিলাম, 1 2 3, আর তিনখানা শূন্য দিলাম,
এখন 16 দিয়ে এই 1 2 5 দুটো শূন্যকে আমরা গুণ করব। তাহলে এইভাবে পাতিয়ে গুণ না করে আমরা কি করতে পারি, আমরা অন্য টেকনিকে গুণটা করতে পারি। দেখো মনে করো 16 আর এটা 1 2 5 0 0 0, তাহলে লিখলাম 16 ইন্টু 1 2 5 0 0, একে হাফ করবো, একে ডাবল করবো, তাহলে একে হাফ করলে 8 আর 1 2 5 125 আছে, ডাবল করলে 250 আর দুটো শূন্য বসিয়ে দিলাম। তারপরে একে হাফ করব, তাহলে 4 হলো, আর একে ডবল করব, 25 আছে, 25 দুগুণ 50, তারপরে 3খানা শূন্য। এবার কিন্তু গুণটা সহজ হয়ে গেল, 4 5 20, 4 5 20, তারপরে আর 4টে শূন্য, তাহলে 2 এর পিঠে 5খানা শূন্য। তো এটা হলো 2 লক্ষ, না এটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লক্ষ। আচ্ছা, এখানে আমি একটা শূন্য কম দিয়েছি তাই 2 লক্ষ হলো, এখানে 3টে শূন্য হবে, এখানে আরেকখানা শূন্য হবে, তাহলে 20 লক্ষ। তাহলে অতএব উত্তর লিখতে হবে কি, উত্তর লিখতে হবে যে 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল। 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা 2 এর পিঠে 6টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 20 লক্ষ, 20 লক্ষ ছিল। এছাড়াও এই অঙ্কটা আমরা কি করতে পারি, এক্স ধরে লিখে লিখে করলে সেটাও সহজ। তো তোমরা এভাবে চেষ্টা করো, আর এক্স ধরে চেষ্টা করবে, না হলে কমেন্টে জানাবে, করে দেওয়ার চেষ্টা করা হবে। এখানে 6 রাখে আছে, একটি বাগানে সারিবদ্ধভাবে চারা গাছ লাগানো হয়েছে, প্রত্যেক সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যা তার থেকে 5 বেশি। যদি মোট 336টি চারা গাছ লাগানো হয়ে থাকে তবে প্রত্যেক সারিতে কটি চারা গাছ লাগানো হয়েছে। তাহলে এখানে বলা আছে কি, এখানে বলা আছে প্রত্যেক সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যা তার থেকে 5 বেশি। তাহলে চারা গাছ প্রত্যেক সারিতে যদি এক্সটি থাকে তাহলে সারির সংখ্যা হবে x + 5। তো এই অঙ্কটা এক্স ধরেই করতে হবে। এক্স ধরে করলে আমরা এখানে মোট চারা গাছের সংখ্যা দেওয়া আছে, তাহলে সারির সংখ্যা এবং চারা গাছের সংখ্যা প্রত্যেক সারিতে সেটা গুণ করলে মোট চারা গাছ পাবো, সেটা এর সাথে সমান লিখে সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে প্রথম কাজ হবে যে প্রত্যেক সারিতে যতগুলি চারা গাছ, তাহলে প্রত্যেক সারিতে এক্সটি করে চারা গাছ আছে ধরে নিতে হবে সবার প্রথমে। তাহলে মনে করি প্রতি সারিতে এক্সটি করে চারা গাছ আছে। তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রত্যেক সারিতে যতগুলি করে চারা গাছ আছে সারির সংখ্যা তার থেকে 5 বেশি। তাহলে অতএব সারির সংখ্যা x + 5, অতএব চারা গাছের মোট চারা গাছের মোট সংখ্যা সারির সংখ্যা x + 5, প্রত্যেক সারিতে চারা গাছ আছে এক্সটি করে, এটা মোট সংখ্যা। তাহলে গুণ করলে x² + 5x, তাহলে এটা প্রশ্নে বলা আছে 336, তাহলে লিখব প্রশ্নানুসারে x² + 5x সমান 3 3 6 বা x² + 5x - 3 3 6, এটা = 0।
এখন মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। 336কে ভেঙে আমাকে 5 আনতে হবে। তাহলে যদি আমরা এভাবে গুণ করি, 3 7 21 আর এই 4টে 2, 21 আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 21 আর 16, 21 থেকে 16 বিয়োগ করলে 5 হয়। তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস 21 মাইনাস 16 এক্স মাইনাস 3 3 6 এটা সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 21 এক্স প্লাসে মাইনাসে মাইনাস 16 এক্স মাইনাস 3 3 6 এটা সমান 0। তাহলে এই দুটো পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো। এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস 21, আর এই দুটো পদ থেকে মাইনাস 16 কমন নেব। তাহলে এখানে হলো এক্স প্লাস 21, এটা সমান 0। এক্স প্লাস 21 দুই জায়গাতে আছে, এটা কমন নেব। তাহলে এক্স মাইনাস 16 থাকবে, এটা সমান 0। তাহলে এখানে এই যে এক্স প্লাস 21 আছে, এটা সমান 0 লেখা যাবে না। কারণ হচ্ছে আমরা যদি এক্স প্লাস 21 সমান 0 লিখি, এখানে কি যুক্তি কি, দুটো সংখ্যার গুণফল 0 হয়েছে, তাহলে হয় প্রত্যেকটা সংখ্যা শূন্যের সমান, অথবা এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা শূন্যের সঙ্গে সমান। তো আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস 21 এটা 0 নয়। কারণ কি? কারণ হলো যদি এক্স প্লাস 21 সমান 0 হয়, এক্স সমান হতে হয় মাইনাস 21। তো এস তো চারাগাছের সংখ্যা ছিল প্রত্যেক সারিতে, সেটা কখনো মাইনাস হতে পারে না। তাহলে লিখব কারণ চারাগাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সেই জন্য কি লিখলাম, সেই জন্য এক্স প্লাস 21 ইজ নট ইকুয়াল টু 0 লিখলাম। তো এটা সমান যদি 0 না হয়, তাহলে এক্স মাইনাস 16 এটা সমান 0। তাহলে অতএব এক্স মাইনাস 16 সমান 0, বা এখান থেকে বলতে পারি এক্স সমান 16। তো এখানে প্রশ্ন ছিল যে তবে প্রত্যেক সারিতে কটি করে চারাগাছ লাগানো হয়েছে? প্রতি সারিতে 16টি করে চারাগাছ লাগানো হয়েছে। অতএব প্রতি সারিতে 16টি করে চারাগাছ লাগানো হয়েছে। তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এর মান বসাতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে যেহেতু সমান চিহ্ন আছে, বাঁদিকে 2 এবং এক্স প্লাস 1 এর লসাগু লিখতে পারি, সমান দিয়ে ডান দিকে 3 এক্স প্লাস 1 এবং 6 এর লসাগু লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা সরল করার পরে আলটিমেটলি এক্স এর মান পাবো। আর যদি আমরা আরেকটু সহজে করতে চাই অঙ্কটাকে, তাহলে কি করতে হবে, তাহলে এই যে পদগুলো আছে, পদগুলোকে সাজিয়ে নিতে হবে। কিছু পদ আছে সমান চিহ্নের বাদিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে, আর কিছু আছে ডান দিক থেকে বাদিকে আনতে হবে। তো নিচে এক্স প্লাস 1 আছে দুটো পদের, তাহলে এই দুটো পদকে আমরা সমান চিহ্নের বাদিকে নিয়ে আসব, আর বাকি পদগুলোকে সমান চিহ্নের ডান দিকে রাখবো, যেমন এটা, এটা আর এটা। তো যদি বাদিকে আনার ক্ষেত্রে 2/x প্লাস 1 হলো, তারপরে প্লাস আছে, বাদিকে লিখলে মাইনাস হবে, -3/x প্লাস 1 সমান ডান দিকে আছে নিচে 3 নিচে 6 আর নিচে 2, এই তিনটি পদ। তাহলে প্রথমে এটা লিখি x প্লাস 1/3, তারপরে লিখবো এটা মাইনাস চিহ্ন দিয়ে, যেহেতু প্লাস আছে সমান চিহ্ন ডান দিকে গেলে মাইনাস লিখবো, x প্লাস 1/2,
আর এটা আছে -5/6। x+1 লসাগু হবে x+1, 3 2 6, 3 2 6 এর লসাগু 2 দিয়ে ভাগ করলে 3 হলো, 2 1 কে 2, 3 2 কোনো 6, আবার যদি 3 দিয়ে ভাগ করি 3 1 কে 3, 1 3 1 কে 3, লসাগু হচ্ছে লসাগু 6। তাহলে 6 লসাগু লিখলাম। 3 দিয়ে 6কে ভাগ করব, ভাগ করলে 2 পাই আমরা, 2 দিয়ে x+1 কে গুণ, তাহলে 2x + 2, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে x+1 কে গুণ, তাহলে 3 দিয়ে x কে গুণ করলে 3x, -3 এবং +1 গুণ করলে -3। 6 দিয়ে 6কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 5কে গুণ, এটা হচ্ছে 5 1 কে 5। আর বাদিকটা আছে x+1 দিয়ে x+1 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2 কে গুণ, x+1 দিয়ে x+1 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3 কে গুণ। তাহলে আলটিমেটলি পেলাম -1/x+1। আর এখানে 2x - 3x, তাহলে এটা হবে -x হলো, বিয়োগ করলে এর আগে প্লাস এর আগে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি -x, আর +2 -3 মিলে হলো -1, -1 আর -5 এটা হলো -6/6। এরপরে আমরা বজ্রগুণ করব, তো এর সাথে এর এবং 6 এর সাথে -1 x+1 তার সাথে গুণ করতে হবে -x - 6 সমান 6 1 কে 6, তার আগে মাইনাস। x দিয়ে -x - 6 কে গুণ, -x² -6x, 1 দিয়ে -x - 6 কে গুণ, +a - a x, +a - a 6 1 কে 6 সমান -6। তাহলে পেলাম x² -6x - 1x, তাহলে -7x, এটা হলো -6। আর এই 6টা কিছু সমান চিহ্নের বাদিকে লিখলে +6 = 0, -6 এই +6 - 6 বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিয়েছি। তাহলে এই দুটো পদ থেকে কমন নেব -x, কমন নিলে x + 7 হয়ে যাচ্ছে, এটা সমান 0। তাহলে এখানে -x × x + 7 = 0। তাহলে প্রথমে অতএব আমরা ফার্স্টলি লিখব -x = 0 বা x = 0/-1 = 0, অথবা x + 7 = 0 বা x = -7। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান। x সমান 0, -7। পরবর্তী অঙ্ক হচ্ছে 7-এর 1, x সমান 5 + 2√6 হলে √x + 1/√x এর মান নির্ণয় করো। তাহলে আমি এখানে প্রথমে চেষ্টা করব √x এর মান বের করা। √x সমান x এর মান তো এই পুরোটা, তাহলে ওখানে পুরোটা বসিয়ে দিই। 2√6 সমান এই 5টাকে 3 + 2 লিখব, আর 2 × এই 6টাকে আমি লিখব √3 × √2, 3 × 6 হয়, 2 বাইরে আর রুটের মধ্যে 3 × 6, তাহলে যা ছিল তাই লিখেছি। এখন সমান 3 আছে, যাকে √3 তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এটা লিখলাম 2 × √3 × √2, প্লাস 2 আছে, 2টাকে √2 তার হোল স্কয়ার লিখলাম, তাহলে উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই কিছু লিখেছি। আবার আমরা জানি যে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²
এখানে এ জায়গাতে √3 আছে, বি এর জায়গাতে √2 আছে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি √3 প্লাস √2 এর হোল স্কয়ার। √3 প্লাস √2 এর হোল স্কয়ার, তার বর্গমূল হবে কি, যে বর্গ চিহ্নটা থাকবে না, আবার বর্গমূল চিহ্নটা থাকবে না, অর্থাৎ √3 প্লাস √2 এটা হবে। আর এটা হচ্ছে √x এর মান। এবার √1/x এর মান বের করতে হবে। (1/√x) সমান 1 এটা আছে √3 প্লাস √2, তো করণী নিরসন করার জন্য √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে সমান √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। আর উপরে 1 এবং √3 মাইনাস √2 আছে, সমান √3 মাইনাস √2, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র, সেটা হলো a হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, সমান এখানে √3 মাইনাস √2 আর নিচে 3 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে √3 মাইনাস √2, নিচে বিয়োগ হয়ে 1 হবে, তাহলে 1 দিলাম না, তাহলে √x সমান √3 প্লাস √2, 1/√x সমান √3 মাইনাস √2। অতএব এটা এর মান √3 প্লাস 2, √3 প্লাস √2, আর এটা হচ্ছে √3 মাইনাস √2 সমান √3 প্লাস √2 প্লাস √3 প্লাস মাইনাস মাইনাস √2। তো এখানে √2 কেটে দিতে পারছি, সমান 3, না এখানে 2√3, তাহলে উত্তর এলো এই 2√3। তাহলে লিখব অতএব √x প্লাস 1/√x এটা সমান 2√3। সাথে 2 দাগে আছে আলোক প্রবাহ এর পরিমাণ আলোক উৎস থেকে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। একটি পুস্তক বাতি থেকে 8 ইঞ্চি দূরে আছে, তাকে আর কতটা সরালে আলোর প্রভার পরিমাণ অর্ধেক হবে, আলোক প্রভার পরিমাণ অর্ধেক হবে। তাহলে এখানে আলোক প্রভা, যাকে আমরা গ্লো বা জি দিয়ে যদি প্রকাশ করি এবং দূরত্বকে যদি আর দিয়ে প্রকাশ করি, এবং জি সমানুপাতি 1/r²। তো এখান থেকে আমরা কি করব, জি এবং আর এর মধ্যে সম্পর্ক পাবো, সাথে কে থাকবে, আর বাতি থেকে 8 ইঞ্চি দূরে যখন পুস্তক থাকবে, অর্থাৎ এটা আর যখন 8, তখন আলোক প্রবাহে একটা মান পাবো, এবং আর কতটা সরালে, মানে আর এর মান, আরেকটা আর এর মান আছে যখন আলোক প্রবাহ হবে হাফ। তো যাই হোক, এটা অঙ্কটা করতে শুরু করলে আরও ভালো বুঝতে পারবে। তাহলে আমি কি লিখব, আমি লিখব কি আলোক প্রবাহকে জি দিয়ে এবং দূরত্বকে আর দিয়ে প্রকাশ করে পাই। আলোক প্রবাহকে জি দিয়ে ও দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করে পাই। তাহলে আমরা পাই জি সমানুপাতি 1/d²। তাহলে আর না ধরে আমি দূরত্বটাকে ডি ধরলাম। তাহলে এখান থেকে জি সমান k/d², যেখানে কে সমান ভেদ ধ্রুবক,
বা জিডি স্কোয়ার সমান কে। এখন দেখো, এখন যদি জি1 ডি1 দূরত্বের জন্য আলোক প্রভা জি1 হয় এবং ডি2 দূরত্বের জন্য আলোক প্রভা জি2 হয়, তাহলে আমরা লিখতে পারি কি যে ডি1 এটা জি আছে, তাহলে জি1 ডি1 স্কোয়ার সমান জি2 ডি2 স্কোয়ার সমান কে, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু কে, দিস ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ জি1 ডি1 স্কোয়ার সমান জি2 ডি2 স্কোয়ার। তাহলে আমরা সম্পর্ক পেলাম, অতএব জি1 ডি1 স্কোয়ার সমান জি2 ডি2 স্কোয়ার, এটা আছে। এবার এখানে বলা আছে যে দূরত্ব যখন 8 ইঞ্চি তখন একটা আলোক প্রভা আছে, তো এখানে লিখব ডি1 সমান 8 ইঞ্চি হলে 8 ইঞ্চি হলে জি1 সমান এক্স ধরলাম ও ডি2 সমান কত হলে এই যে জি2 এটা হবে হাফ, অর্থাৎ x/2 হবে। এটা আমাদের বের করতে হবে। তো আমাদের তার জন্য এই সম্পর্ক জানা আছে, তাহলে জি1 ডি1 স্কোয়ার সমান জি2 ডি2 স্কোয়ার, এই সম্পর্কটা আমরা জানি। তো মানগুলো জাস্ট বসাবো। জি1 এখানে জি1 আছে এক্স ইন্টু ডি1, এখানে ডি1 আছে 8 স্কোয়ার, জি2 আছে x/2 আর ডি2 বের করতে হবে, এটা ডি2 স্কোয়ার ছিল। তো এটা 8 8 64 এক্স সমান এটা হচ্ছে x/2 ইন্টু ডি2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ডি2 স্কোয়ার সমান 8 8 64 x/2 কে সাইড চেঞ্জ করব, তাহলে আমরা লিখলাম ইন্টু 2/x, এক্স কেটে দিলাম, তাহলে পাচ্ছি কত 64 দুগুণ 128 বা ডি2 সমান 128 এর স্কোয়ার রুট করতে হবে। এটা 64 ইন্টু 2, 8 8 64, তাহলে 8√2 ডি2 সমান। তাহলে ওখানে প্রশ্ন ছিল যে আর কতটা সরালে, অর্থাৎ ডি2 মাইনাস ডি1 বের করতে হবে। ডি2 আছে 8√2 আর ডি1 যেটা আছে ডি1 আছে 8, এত ইঞ্চি সমান এখান থেকে 8 কমন নিলে √2 মাইনাস 1 ইঞ্চি সমান 8 ইন্টু 1.414 √2 এর মান মাইনাস 1, এখানে প্রায় কথাটা লিখতে হবে, সমান 8 ইন্টু 0. এর থেকে 1 বিয়োগ করছি 0.414, 4 8 32 2 হাতে 3, 8 1 8, 8 3 11 1, 8 3 11 1 হাতে 1, 4 8 32 33। তাহলে এটা এখানে অবশ্যই প্রায় লিখতে হবে, এখানেও প্রায় কেন লিখছি, √2 এর মান এক্স্যাক্টলি 1.414 নয়, এর থেকে আরও বেশি। তো আমরা মোটামুটি 414 পর্যন্ত নিচে তাই প্রায় লিখলাম, এখানেও ঠিক একইভাবে প্রায় লিখতে হবে। গুণ করলে পাচ্ছি 3312, তাহলে 0.3312 ইঞ্চি প্রায়। তো এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল যে আর কতটা সরালে, তাকে আর কতটা সরালে আলোক প্রবাহের পরিমাণ অর্ধেক হবে। অতএব আর
0.3312 ইঞ্চ প্রায় সরাতে হবে। আচ্ছা, এখানে এক ঘর সরবে, এইখানে দশমিকটা এখানে হবে, তাহলে 3.312 কারণ গুণ করলে আমরা এখানে দশমিক ছিল, তো দশমিকের পর একটা দুটো তিনটে অঙ্ক 1 2 3, দশমিকটা এখানে হবে, তাহলে এটা হবে, আর 3.312 ইঞ্চি প্রায় সরাতে হবে। 8 দাগে আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 দাগে আছে a/1 - a প্লাস b/1 - b প্লাস c/1 - c সমান 1 হলে 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c এর মান কত হবে? a/1 - a প্লাস b/1 - b প্লাস c/1 - c, এটা সমান 1 বলা আছে, তো আমাকে এটা আনতে হবে, এটা। তাহলে এটা আনার জন্য ওপরে এ ছিল, বাট এর ওপরে কোনো এ নেই, কেবল 1 আছে। তো যদি এক কাজ করি, a/1 - a এর সাথে 1 যোগ করলাম, প্লাস b/1 - b এর সাথে 1 যোগ করলাম, প্লাস c/1 - c এর সাথে 1 যোগ করলাম, সমান ডান দিকে 1 আছে, 1 2 3, তিনখানা 1 যোগ করলাম, তাহলে বাঁদিকেও যোগ করেছি, ডান দিকেও যোগ করেছি, সুতরাং ব্যালেন্স থাকছে। এখন একের নিচে 1 আছে, 1 এবং 1 - a এর লসাগু 1 - a, এখানে একই রকমভাবে 1 - b লসাগু, আর এখানে একই রকমভাবে 1 - c লসাগু, আর ডান দিকে থাকছে 4। তাহলে এবার এই পার্টটা দেখি, 1 - a দিয়ে ভাগ করলে 1 - a কেটে যাবে, 1 থাকবে, 1 দিয়ে একে গুণ a, প্লাস 1 দিয়ে 1 - a কে ভাগ করলে 1 - a থাকছে, 1 দিয়ে 1 - a কে গুণ, তাহলে 1 - a। একই রকমভাবে এখানে 1 - b দিয়ে 1 - b কে ভাগ করলে 1 থাকছে, b হলো প্লাস 1 - b, এখানে সেম ওয়েতে c প্লাস 1 - c, তাহলে a এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তাই কেটে দিলাম, এখানে b কেটে দিলাম, এখানে c কেটে দিলাম, তাহলে পাচ্ছি 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c এর মান 4। তাহলে এখানে প্রশ্নে এর মান কত জানতে চেয়েছিল, তাহলে আমরা লিখলাম যে 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c এর মান 4। তাহলে লিখব অতএব 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c, এটা সমান 4। এখানে 8-2 আছে, p/q সমান 5:7, p - q সমান -4, তাহলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করো। তাহলে এখানে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ যখন দেওয়া আছে এবং অজানা রাশি দুখানা দেওয়া আছে p এবং q, তাহলে দুটো সমীকরণ, দুটো অজানা রাশি, তাহলে আমরা কি করতে পারবো, এই সমীকরণ দুটো সমাধান করে p ও q এর মান বের করতে পারবো, p এবং q এর মান বের করে এইখানে বসিয়ে দেব। তাহলে প্রথমে এখান থেকে শুরু করি, p/q সমান 5:7, p/q সমান 5:7, বাই দিয়ে লিখলে পাই p/q সমান 5/7, এখান থেকে আমি p বা q সমান লিখে নিতে হবে, তো 5q সমান 7p বা q সমান 7p/5। এখন p আর q এর বিয়োগফল দেওয়া আছে ওখানে, তাহলে লিখবো আবার p - q
এটা সমান -4। তাহলে পি এর জায়গাতে পি লিখলাম, বাট কিউ এর জায়গাতে আমরা 7p/5 লিখলাম। 7p/5 এটা সমান -4, বা নিচে 1 এবং 5 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে পিকে গুণ, তাহলে 5p, -5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 7কে গুণ, তাহলে 7p ইজ ইকুয়াল টু -4, 5p - 7p তাহলে হলো -2p বাই 5 ইজ ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে লিখতে পারবো p সমান 4, আর এখানে 2 এর 5 আছে, ডান দিকে লিখবো 5 এর 2, তাহলে সমান p সমান 10 পেলাম। ও কিউ সমান, এই যে কিউ সমান আছে 7p/5, p ফর 10, তাহলে 10 বসিয়েছিলাম, এখানে কেটে দিলাম, তাহলে 7 দুগুণে 14, তাহলে p সমান 10 বেরিয়েছে আর কিউ সমান 14 বেরিয়েছে। তাহলে এখন আমাকে বের করতে হবে 3p + 4q এর মান। 3p + 4q সমান 3p এর মান, 4q এর মান, p এর মান 10, এখানে 10 বসাবো, আর q এর মান এখানে 14 বসাবো। তাহলে 3 × 10 = 30, আর এখানে 4 × 14 = 56, 30 এবং 56 মিলে এটা হচ্ছে 86। তাহলে লিখব কি, অতএব 3p + 4q এর মান সমান 86। 10-এ আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবিসি সমকোণী ত্রিভুজের কোন এ কোণ, ও তার আগে 9 দাগটা আছে, 9 দাগে আছে, 9-এর একে প্রমাণ করো ব্যাসনয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমাদের টেক্সট বইতেই 59 পৃষ্ঠা 32 নম্বর উপপাদ্যটা, তোমরা এটা বই থেকেই করে নিও, কারণ বইতে এটা করা আছে। আর 2 দাগে আছে, প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো একটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমাদের টেক্সট বইতে 123 পৃষ্ঠা, এটা 34 নম্বর উপপাদ্য, তাহলে এটাও এখান থেকে দেখে নেবে। নেক্সট আছে 10-এর 1, এবিসি সমকোণী ত্রিভুজের, আচ্ছা তাহলে 10-এর 1-এ এবিসি সমকোণী ত্রিভুজের কোন সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, প্রমাণ করো যে, আচ্ছা এগুলো প্রমাণ করতে হবে। তাহলে এখানে 10-এর 1-এ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমান সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব, প্রমাণ করো যে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, বিতে আছে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, আর সিতে আছে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। দশের 1, তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, প্রথমে আঁকতে হবে। আচ্ছা ত্রিভুজটা একটু নিচের দিকে করে আঁকি, এইখানে আঁকি। এটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি। আচ্ছা সমকোণিক বিন্দু এ বলা আছে, তাহলে এখানে এ, এখানে বি, আর এখানে সি। এবার সমকোণী বিন্দু এ থেকে বিসি এর উপর লম্ব, সেটা এরকম, এটা এডি লম্ব টানা হলো সমকোণিক বিন্দু এ থেকে বিসি বাহুর উপরে এবি লম্ব টানা হয়েছে, এখন প্রমাণ করতে হবে। তো এখন আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে যে ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজ দুটো সদৃশকোণী, এবং প্রত্যেকটা ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশকোণী, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। তাহলে পরপর আমরা লিখব যে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে প্রদত্ত বলে লিখব। তাহলে প্রদত্ত লিখব যে এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বিসি বাহুর উপরে
আচ্ছা, বিসি বাহুর উপরে এডি লম্ব, তাহলে এতটুকু লিখলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য এ বি সি ডি দিয়ে এ বি সি অর্থাৎ তিনখানা প্রমাণ এখানে করতে হবে। প্রথমে এতে প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এটা 1 নম্বর। বি হচ্ছে এডি স্কোয়ার সমান বিডি ইস টু সিডি, এটা 2 নম্বর। আর সি এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, তাহলে এই তিনটে প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট চলে যাব প্রমাণে। তাহলে প্রমাণে চলে গেলাম। তাহলে আমরা এখানে লিখব কি, ত্রিভুজ এবিসি কমা, তাহলে সবচেয়ে বড় ত্রিভুজটা, এবার মাঝারি ত্রিভুজটা এডিসি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ছোট ত্রিভুজটা এবিডি, এই তিনটে ত্রিভুজ পরস্পর সদৃশকোণী, এটা আমরা জানি। আর জানি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে আমরা যে প্রমাণ, প্রথম যদি 1 নম্বরটা প্রমাণ করতে চাই, এখানে এবি, বিসি আর বিডি, তাহলে আমাদের এখান থেকে এমন দুটো ত্রিভুজ পছন্দ করতে হবে যেখানে এবি আছে, এবি বাহু, বিসি বাহু আর বিডি বাহু, তাহলে এই 3 রকমের বাহু সেই ত্রিভুজ দুটোর মধ্যে আছে। তো এখানে সবচেয়ে বড় ত্রিভুজটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, প্রথমে আমি এদিকে লক্ষ্য রাখছি, এবি বিসি বিডি, এবি বাহু এটা, বিসি বাহু এটা, তার মানে আমরা বিসি নিচ্ছি, মানে এটা একমাত্র এবিসি ত্রিভুজের বাহু, তাহলে বড় ত্রিভুজটা নিতে হবে। আচ্ছা, এবি, বিসি আর বিডি, বিডি মানে এখান থেকে এই পর্যন্ত, এটা কেবল এই ছোট ত্রিভুজের বাহু, তাহলে এখান থেকে বাহুগুলো দেখেই বুঝতে পারছি যে সবচেয়ে বড় ত্রিভুজ আর সবচেয়ে ছোট ত্রিভুজটা নিতে হবে। তাহলে সবচেয়ে বড় ত্রিভুজ এবিসি নিলাম, সবচেয়ে ছোট ত্রিভুজ এবিডি নিলাম। তাহলে এই ত্রিভুজ সদৃশকোণী আমরা একবারে প্রথমে বলে দিচ্ছি যে এই ত্রিভুজ তিনটি পরস্পর সদৃশকোণী, তাহলে বড়টা সবচেয়ে ছোট ত্রিভুজটা এটা সদৃশকোণী হবে। তাহলে যার এবিটা অ্যাকচুয়ালি এই বাহুটা, এটা বড় ত্রিভুজের বাহু, আবার এই ছোট ত্রিভুজটার বাহু। আমি এখানে লিখব এবি। দেখো এখানে যেহেতু এবি স্কোয়ার আছে, তাহলে এবি বাই একটা বাহু সমান একটা বাহু বাই এবি, তাহলে দুই জায়গাতে এবি কেন দিলাম, বজ্রগুণ করলে এবি স্কোয়ার আসছে, আমার উদ্দেশ্য এবি স্কোয়ার আনা, সেই জন্য এখানে এবি লিখেছি, এখানে এবি লিখেছি। তাহলে সবচেয়ে বড় ত্রিভুজ যেটা আছে, আমরা যদি এবি বাই কোন বাহু জানি না, এবি বাই কোন বাহু নেব মনে করে বুঝতে পারছি না, তাহলে ছোট ত্রিভুজটাতে চলে আসি, এখানে কোনো একটা বাহু বাই এবি, কোনো একটা বাহু, এই ছোট ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এবি, আর বড় ত্রিভুজের এবিটা হচ্ছে সবচেয়ে বড় ত্রিভুজটা যদি দেখি সবচেয়ে ছোট বাহু, তাহলে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হচ্ছে, তাহলে আমি কি করলাম, সবচেয়ে ছোটটা নিলাম আর সবচেয়ে এই বিসি অর্থাৎ সবচেয়ে বড়টা নিলাম। এখানে দেখতে পাচ্ছি বিসি আছে, সেই জন্য বিসিটা নিলাম। তাহলে এবার সোজা হয়ে গেল ব্যাপারটা, এবি বাই বিসি, বড় ত্রিভুজের এবি বাই বিসি অর্থাৎ সবচেয়ে ছোট বাহু এবং সবচেয়ে বড় বাহু। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রেও তাই, সবচেয়ে ছোট বাহু এবং সবচেয়ে বড় বাহুর অনুপাত হবে, এই ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু হলো বিডি, সবচেয়ে বড় বাহু হলো এবি, এবি তো নিচে লিখেই রেখেছি, উপরে হবে বিডি। তাহলে এরপরে আমরা লিখতে পারবো, অতএব বজ্রগুণ করে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, তাহলে কিন্তু এটা প্রমাণ 1 হয়ে গেল।
এ প্রমাণিত। এই এক লাইন করে লিখলে একটা একটা প্রমাণ হবে। আচ্ছা, এরপরে এডি বিডি সিডি। এডি হলো এই বাহুটা, বিডি হলো এটা। তাহলে এইখানে দেখি বুঝতে পারছি যে এটা কেবল ছোট ত্রিভুজের বাহু, মানে আমাকে সবচেয়ে ছোট ত্রিভুজটা নিতে হবে। আর এখানে হচ্ছে সিডিটা আছে এখান থেকে এই পর্যন্ত। এই সিডিটা কেবল এই মাঝারি ত্রিভুজটার বাহু। তাহলে এবার আমাকে নিতে হবে এই মাঝারি ত্রিভুজটা এবং সবচেয়ে ছোট ত্রিভুজটা। মাঝারি ত্রিভুজের নাম এডিসি। তাহলে এখানে লিখব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ছোট ত্রিভুজটা এবিডি, এরা সদৃশকোণী। তো যেখানে স্কোয়ার আছে এই বাহুকে কোণাকুণি লিখে নেব। প্রথম এডি আছে, তাহলে এডি বাই সমান এডি বাই লিখলাম, তারপরে শূন্যস্থান বাই এডি। তাহলে আমরা প্রথমে বড় ত্রিভুজটা নেব, তারপর ছোট ত্রিভুজটা। বড় ত্রিভুজের এডি মানে বড় ত্রিভুজ মানে এই দুইয়ের মধ্যে বড়র কথা বলছি, অর্থাৎ এই মাঝারি ত্রিভুজটার কথা বলছি। এখানে এডি সবচেয়ে ছোট বাহুটা, মাঝারি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটা এডি। তাহলে আমরা এই ছোট ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অর্থাৎ বিডি, এডি যেখানে লিখেছি এই জায়গাতে সেটা বিডি লিখব। আর নিচে লিখেছি এডি, ছোট ত্রিভুজটা যদি দেখি ছোট ত্রিভুজের এটা মাঝারি বাহু এডি। তাহলে বড় ত্রিভুজের এখানে এর মাঝারি বাহু বসবে। বড় ত্রিভুজ এই মাঝারি ত্রিভুজ যেটা আছে এটা এই দুইয়ের সাপেক্ষে এটা বড়, তাই বড় বলছি। এর মাঝারি বাহু হচ্ছে সিডি, তাহলে এখানে লিখলাম সিডি। এবার যদি বজ্রগুণ করি অতএব এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি। তাহলে এটা কিন্তু নাম্বার 2 প্রমাণ হয়ে গেল। তাহলে বি প্রমাণ হয়ে গেল, এখানে লিখব প্রমাণিত। আচ্ছা, এরপরে সি আসি। সিতে আছে এসি বিসি আর সিডি। এসি এটা এক এসি দিয়ে কোন ত্রিভুজ বোঝা যাচ্ছে না। বিসি বি থেকে সি পর্যন্ত এটা সবচেয়ে বড় ত্রিভুজের বাহু, তাহলে অন্য কোনো ত্রিভুজের বাহু নয় কিন্তু এটা। তাহলে সবচেয়ে বড় ত্রিভুজটা নিতে হবে। আর সিডি আছে, সি থেকে ডি এটা হচ্ছে মাঝারি ত্রিভুজের বাহুটা। তাহলে আমরা সবচেয়ে বড় ত্রিভুজটা নেব আর মাঝারি ত্রিভুজটা নেব। তাহলে তাহলে এখানে লিখব ত্রিভুজ এবিসি অর্থাৎ সবচেয়ে বড়টা, ও ত্রিভুজ এডিসি অর্থাৎ মাঝারিটা। তাহলে এই দুটো ত্রিভুজের এই এসি বাহুকে কোণাকুণি লিখে নেব, যেহেতু এসি স্কোয়ার আছে। তাহলে এখানে লিখব কি এসি বাই শূন্যস্থান বাই এসি। তাহলে আমি বড় ত্রিভুজ নিয়েছি, বড় ত্রিভুজের এসি অর্থাৎ এটা বড় ত্রিভুজের মাঝারি বাহু। তাহলে এই মাঝারি ত্রিভুজের মাঝারি বাহু অর্থাৎ সিডি নেব, এখানে সিডি নিলাম। আর এটা মাঝারি ত্রিভুজ, এর এসি এটা এসি, মাঝারি ত্রিভুজের কিন্তু এটা অতিভুজ। তাহলে আমি বড় ত্রিভুজের অতিভুজটাকে নেব অর্থাৎ বিসিটাকে নেব। তাহলে এবার যদি বজ্রগুণ করি তাহলে পাবো অতএব এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। তাহলে এটা ছিল নাম্বার সি, এটাও প্রমাণ হয়ে গেল। তাহলে এ বি সি তিনখানা প্রমাণ করা ছিল। এটা এ প্রমাণ করলাম এখানে, বি প্রমাণ করলাম এখানে, আর সি প্রমাণ করলাম এখানে। দশে 2 দাগে আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু বি ও সি থেকে এসি ও এবি, যেখানে এসি ইজ গ্রেটার দ্যান এবি, বাহু দুটির ওপর দুটি লম্ব অঙ্কন করো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এটা 289 পৃষ্ঠা তোমাদের টেক্সট বইতে 10 নম্বর ক্লাস 10-এর টেক্সট বই এর 10 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে জাস্ট এই প্রশ্নটাই আছে। তো যাই হোক, এখানে আমি এটা সমাধান করব। তাহলে প্রথমে ত্রিভুজ এবিসি এঁকে নেব।
এটা হলো 10-এর 2, 10-এর 2। তাহলে প্রথম কি করতে হবে, আমাকে এবিসি ত্রিভুজ এঁকে নিতে হবে। আর ত্রিভুজ আঁকার ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে যে এসিটা বড় আর এবিটা ছোট। তাহলে এরকম মোটামুটি এ বি সি, এটা এবি ছোট, এসিটা বড়। তাহলে কি করলাম, এর সাথে বি যোগ করলাম, বি এর সাথে সি যোগ করলাম, আর এর সাথে সি যোগ করলাম, তাহলে তৈরি হয়ে গেল এবিসি ত্রিভুজ। এখন বি ও সি, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু। তাহলে বি ও সি থেকে এবি, এসি ও এবি, বি থেকে এসি বাহুর উপর লম্ব আর সি থেকে এবি বাহুর উপর লম্ব। তাহলে বি থেকে এসি বাহুর উপর লম্ব মোটামুটি এরকম হবে। তাহলে এই লম্বটা মোটামুটি এরকম হলো। তাহলে এখানে নাম দিলাম ডি, এ বি সি ডি। আর সি থেকে যে লম্বটা আঁকবো আমরা, তাহলে এটা হলো ই। তাহলে এই পর্যন্ত। তাহলে যেগুলো দেওয়া আছে প্রদত্ত বলে লিখে নেব, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর বিডি আর সিই, বিডি ও সি যথাক্রমে বিডি এসি বাহুর উপর লম্ব, তাহলে এসি ও বিডি ও সি ই এখানে, ও এবি বাহুর উপর লম্ব। এটা কিন্তু দেওয়া আছে। এবার প্রমাণ যেটা করতে হবে, লিখবো এখানে প্রামাণ্য বলে। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে কিছু এখানে অঙ্কন করার দরকার আছে। তাহলে এখানে লিখবো অঙ্কন করার ক্ষেত্রে আমি কী করব, এই যে পি বিন্দু আছে, পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এপি যুক্ত করে তাকে বাড়িয়ে দেব যেটা বিসিকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে লিখবো এপি যুক্ত করে বর্ধিত করা হলো যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে অঙ্কন হয়ে গেল। এবার করতে হবে প্রমাণ। তাহলে প্রমাণ করতে শুরু করেই আমরা এখানে কিছু কথা, যে এফটা কিন্তু এই বিসির উপরে লম্ব, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজে যদি কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্বগুলো টানা হয়, তারা একটা বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এই বাহুটাকে পি বিন্দুতে পি বিন্দুর সাথে যুক্ত করার পর বর্ধিত করেছি, এটা বিসিকে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই এফটা কিন্তু এই বিসি বাহুর উপর লম্ব। তাহলে আমরা কি পেলাম, এই এফটা লম্ব বিসি, এটা জানি। বিডিটাও লম্ব, এটা এসি বাহুর উপর লম্ব, এসি। ও সিটা লম্ব, এটা এবি বাহুর উপরে। তাহলে এগুলো লম্ব। তার মানে আমরা যে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে, এটা সমকোণী ত্রিভুজ, 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 এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমকোণী। যদি এটা ধরি, এই কোণটা সমকোণ, এটা ধরি এই কোণটা সমকোণ, এটা ধরলে 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 এই কোণটা সমকোণ। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 ছটা ত্রিভুজ আছে, ছটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তো ঠিক আছে, সমকোণী ত্রিভুজ।
এখন আমি একটা একটা ত্রিভুজ নেব আমাদের সুবিধা অনুযায়ী। তাহলে প্রথম এসি স্কোয়ার নিতে হবে, কারণ এখানে এসি স্কোয়ার প্রমাণ করতে বলা আছে। তো এ সি, তাহলে এসি এটা নিলে আমি দেখতে পাচ্ছি এ এফ সি ত্রিভুজটা নিলে আমার কাজ মিটছে। তো ত্রিভুজ এ এফ সি এর আচ্ছা একটি সমকোণী ত্রিভুজ, অতএব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস এটা হচ্ছে ভূমি স্কোয়ার, আমি সিএফ দেব ভূমি স্কোয়ার। আচ্ছা এরপরে এখানে তাহলে এই ত্রিভুজটা এ এফ সি ত্রিভুজ নিলে হয়ে গেল। এরপরে এপি এফ এ আচ্ছা বিপিএফ এই ত্রিভুজটা যদি দেখি, এখানে এটা কেন নিচ্ছি সেটা ভাবতে হবে ভালো করে। এসির সাথে বিপি আছে, তাহলে বিপি আমার এই বিপিটা নেওয়ার দরকার। এসিটা নেওয়ার জন্য এই ত্রিভুজটা নিয়েছি, এবার বিপি নেব, তাহলে আমি এই ত্রিভুজটা নেব। তাহলে ত্রিভুজ বিপিএফ একটি সমকোণী ত্রিভুজ, অতএব বিপি স্কোয়ার সমান এটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ পিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। তাহলে ত্রিভুজ নাম্বার 2 হলো। এরপরে আমাকে এবি নিতে হবে, এবি। তাহলে এবির জন্য এবির জন্য এবিএফ ত্রিভুজ নেব। ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ এবিএফ এর অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার হলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি পেয়ে গেলাম। এরপরে আছে সিপি, এই যে সিপি, এবি পেলাম সিপি স্কোয়ার। তাহলে এখানে ছবিতে দেখা যাক সিপি কোথায় আছে, এই যে সিপি আছে। সিপির জন্য পিএফসি এই ত্রিভুজটা নেব। তাহলে সমকোণী ত্রিভুজ পিএফসি এর সিপি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার হলো সমান লম্ব স্কোয়ার প্লাস সি মানে ভূমি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এই যে এসি স্কোয়ার বিপি স্কোয়ার এবি স্কোয়ার আর সিপি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে যোগ করব, প্রথমে যোগ করব এসি আর বিপি। তাহলে এসি আর বিপি এইখানে দেখো এসি এটা আছে আর বিপি এটা আছে। তাহলে এখন এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এসি স্কোয়ার সমান এটা লিখে দিই, এসি স্কোয়ার সমান আছে এএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, আর বিপি স্কোয়ার সমান আছে পিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। এখন এবার এএফ সিএফ পিএফ বিএফ, এএফ এখান থেকে এ পর্যন্ত এএফ, সিএফ এখান থেকে এ পর্যন্ত সিএফ, পিএফ এখান থেকে এ পর্যন্ত পিএফ, আর বিএফ এখান থেকে এই পর্যন্ত এটা বিএফ। তাহলে সব এফ দিয়ে বাহুগুলো, তাহলে একটা দুটো তিনটে চারটে সব বাহুগুলো কিন্তু আমরা এফ দিয়ে আনলাম। তো যদি এফ এবং বিএফ নিই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, আমাকে এসি বিপি আনতে হবে এবি আর সিপি, এর দিকটাও মাথায় রাখতে হবে, আবার এই যোগফলটাও মাথায় রাখতে হবে। এবি আর সিপি নিয়ে আসবো, তাহলে এফ আর বিএফ মিলে এখানে এফ আর এখানে বিএফ
এই দুটো মিলে কিন্তু আমরা এবি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে লিখব কি, এখানে এফ স্কোয়ারটা লিখব, তার সাথে বিএফ স্কোয়ারটা লিখব এবং একটা ব্র্যাকেট ইউজ করব। তাহলে হয়ে গেল, এটা কাছাকাছি নিয়ে এলাম। বাকি দুটো আছে সিএফ আর পিএফ, সিএফ স্কোয়ার প্লাস, আচ্ছা বাকি দুটো হচ্ছে সিএফ আর পিএফ, সিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার। দাঁড়াও, সিএফ স্কোয়ারটা করতে গেলে দেখি, সিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার। তো এবার যদি ছবিতে দেখি, এফ বিএফ, এফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এবি স্কোয়ারকে বোঝায়। এটা আমরা পেলাম এবি স্কোয়ার। এবারে সিএফ আর পিএফ, এটা সিএফ পিএফ, এই ত্রিভুজটা ধরলে এর অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সিএফ আর পিএফ মিলে, সিএফ স্কোয়ার পিএফ স্কোয়ার মিলে পিসি বা সিপি, এখানে সিপি স্কোয়ার পেলাম। তো কি পেলাম, এটা সমান এটা পেয়ে গেছি, তাহলে ওটাই লিখবো। অতএব এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এসি বিপি এবি সিপি, এসি বিপি এবি সিপি, এটা প্রমাণ করার ছিল, এটা প্রমাণ করে দিলাম। তো এখানে লিখব প্রমাণিত, কারণ এটাই প্রমাণ করা ছিল। আচ্ছা 13-1, 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে এক বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। তাহলে বহিস্থ বিন্দু থেকে আমাকে দুটি স্পর্শক আঁকতে হবে। তাহলে 3 সেন্টিমিটার মাপের প্রথমে বাহু নিয়ে নেব, 7 সেন্টিমিটার মাপের বাহু নিয়ে নেব, তারপরে কাজটি করব। তাহলে প্রথমে 3 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। তো স্কেল দিয়ে এটা 0, 1, 2, 3, এই 3 সেন্টিমিটার পর্যন্ত একটা সরল রেখা নিলাম। তারপরে 7 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত নিলাম। তিন সেন্টিমিটার আর এটা হলো 7 সেন্টিমিটার। এরপরে যে কোনো মাপের একটা সরলরেখা এখানে নিয়ে নিতে হবে। তাহলে আমি যে কোনো মাপের একটা সরলরেখা নেব, সেটা যেন অবশ্যই 7 সেন্টিমিটারের চেয়ে বড় হয়। বাদিকে কিছু জায়গা রাখতে হবে, কারণ বৃত্তটা রাখতে হবে, সেই জন্য। তাহলে 3 থেকে শুরু করলাম, মোটামুটি 7 সেন্টিমিটারের চেয়ে বড় একটা সরলরেখা নিলেই চলবে। এখানে নাম দিলাম ও, এখানে নাম দিলাম এক্স। এখন 3 সেন্টিমিটার মাপ নিয়ে আমার ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তের কেন্দ্র হবে এই ও বিন্দুতে। কম্পাস দিয়ে 3 সেন্টিমিটার মাপ নিলাম। নিয়ে ও বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে বৃত্ত অঙ্কন হয়ে গেল। এরপরে 7 সেন্টিমিটার মাপ নিয়ে একটা বহিস্থ বিন্দু নিতে হবে, যেটা কিনা কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে আছে। তাহলে 7 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে ও এক্স থেকে এই ওপি অংশ কেটে নিলাম, এখানে নাম দিলাম পি। এখন পি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুটি স্পর্শক আঁকতে হবে। তাহলে তার জন্য কি করব, তার জন্য অর্থাৎ পি বিন্দু থেকে আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে আমরা যদি এখান থেকে একটা এই বৃত্তের উপরে লম্ব, এই ব্যাসার্ধের উপরে লম্ব টানতে পারি, তাহলে কিন্তু স্পর্শক আঁকা হয়ে যায়। কিন্তু ওটা তো আর চোখের আন্দাজে আঁকা সম্ভব নয়, সেই জন্য কী করব, ওপি
ওপি যে সরলরেখাংশটা আছে এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে অর্ধেকের বেশি মাপ নিলাম, মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ। সিমিলারলি পি বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ আমি আঁকছি। অ্যাকচুয়ালি ওপি যে সরল রেখাংশটা আছে এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। আমার এই মধ্যবিন্দুটা পাওয়ার দরকার, মধ্যবিন্দু পাওয়ার জন্যই লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকা হচ্ছে। তাহলে এই ওপি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম, ওপি এখানে দিলাম কিউ, কিউ বিন্দু হচ্ছে ওপি এর মধ্যবিন্দু। এখন কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে কিউ থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, সেটা কিন্তু ওই বৃত্তটা পি বিন্দু দিয়ে যাবে, পি বিন্দু দিয়ে যাবে, কিউ বিন্দু দিয়ে যাবে, এবং আসল যে বৃত্ত, মূল যে বৃত্ত তাকে একটা বিন্দুতে ছেদ করবে। তো যেহেতু আমাকে দুটো স্পর্শক আঁকতে হবে, যদি একটা স্পর্শক আঁকতে হতো তাহলে কিন্তু আমরা কেবল এইখান থেকে এই পর্যন্ত আঁকতাম, এই পর্যন্ত থেকে হয়ে যেত। বাট তাহলে এটা উপরের স্পর্শকটা হলো, কিন্তু যেহেতু দুটো স্পর্শক আঁকতে হবে সেই জন্য কী করলাম, এই অর্ধবৃত্তটা নিচের দিকে একটা এঁকে দিলাম, এঁকে নিলাম। তাহলে এবার তাহলে এই মূল বৃত্ত, কেন্দ্রীয় বৃত্ত, তাকে ছেদ করেছে এ বিন্দু, আর বি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা এ বিন্দু, আর এই বিন্দুটা হলো বি বিন্দু। এখন যদি আমরা স্কেল ধরি পি এবং এ, তাহলে দেখতে পাবো কি যে পি এ যুক্ত করে সামান্য একটু বাড়িয়ে দিলাম, ঠিক একই রকমভাবে পি বি যুক্ত করে সামান্য বাড়িয়ে দেব। বাস, তাহলে এখানে নাম দিলাম এম, এখানে নাম দিলাম এন। তাহলে কিন্তু আমরা অলরেডি দুটো স্পর্শক পেয়ে গেছি, একটা হলো এমপি আর একটা হলো এনপি। তাহলে এখানে লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরের পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক এমপি ও এনপি অঙ্কন করা হলো। তাহলে এই লেখাটার মাধ্যমে কি করলাম, যে স্পর্শকটা কোনটা কোনটা সেটা দেখিয়ে দিলাম। তাহলে এটা আঁকা কমপ্লিট হলো। তাহলে জাস্ট এতটা আঁকতে হবে এবং এরকম কিছু লিখতে হবে যাতে করে আমি স্পর্শকটা যে বুঝে করেছি, ছবিটা যে বুঝে এঁকেছি, সেটা স্পর্শক কোনটা কোনটা পাচ্ছি সেটা এখানে লিখে এই লেখার মাধ্যমে বুঝিয়ে দিলাম। 11-2 আছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে এখানে প্রথম কাজটি হবে ত্রিভুজটা এঁকে ফেলা, এরপরে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করা এবং সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা। আমরা ডাইরেক্ট কিন্তু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো না। তো তার জন্য কি করতে হবে, যে মাপের বাহুগুলো দেওয়া আছে ঠিক ওই মাপের সরলরেখাংশ কয়েকটা নিয়ে নিতে হবে। এখানে আছে 8, 7 এবং 5। তাহলে স্কেল দিয়ে প্রথমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত 8 সেন্টিমিটার। তারপরে 7 সেন্টিমিটার, 0, 1, 2, 3, আমি 0 থেকে শুরু করব, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত 7 সেন্টিমিটার। তারপরে আর একটা আছে 5 সেন্টিমিটার, এই পর্যন্ত 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত। এটা 8 সেমি, এটা 7 সেমি, এটা 5 সেমি।
তাহলে এখন প্রথমে আমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করার জন্য 8 সেন্টিমিটার মাপের যে সরলরেখা আছে, তাহলে ওর চেয়ে বড় মাপের একটা এখানে সরলরেখাংশ নিয়ে নেব। তো সেটা করার জন্য একটু বাদিক ঘেঁষে ছবিটা আঁকবো, কারণ ডান দিকে অনেক জায়গার প্রয়োজন হবে। তাহলে এটা ত্রিভুজটা যেহেতু এরকম হবে, এ বি সি, আর এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটা মোটামুটি এরকম হবে। তো এ বি সি, এখানে হবে বি, এখানে হবে সি, আচ্ছা এক্স নাম দিলাম। ছবিটা ভালো হলো না, ছবিটা মোটামুটি মনে করে এরকম, এর মধ্যবিন্দু এটা, তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটা জাস্ট এরকম এরকম কিছুটা হবে। আর এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র পরে আঁকবো। তাহলে বিএক্স সরলরেখা নিয়ে নিলাম। এখন 8 সেন্টিমিটার মাপের যে সরলরেখাংশ আছে এর মাপটা নিলাম, নিয়ে বিএক্স থেকে এই যে বিসি অংশ কেটে নিলাম, এটাই সি। আর 7 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে আমার এ বিন্দু পেতে হবে, তাহলে বি বিন্দুতে কম্পাস বসিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং 5 সেন্টিমিটার মাপটা নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে আরেকখানা বৃত্তচাপ আঁকলাম, যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। এরপরে এ বিন্দুর সাথে সি বিন্দু এবং এ বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে, তাহলে আমরা এ বি সি ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এটা পেলাম এবিসি ত্রিভুজ। এখন এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। তো তার জন্য কি করব, তার জন্য এই বিন্দু দিয়ে বিসি সরলরেখা সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে, এবং বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এর সমান্তরাল করে সরলরেখা এখানে আঁকতে গেলে এই কোণের সমান করে একটা একান্তর কোণ আঁকবো। আর একান্তর কোণগুলো পরস্পর সমান হলে ভেদকের যে দুখানা সরলরেখা, যে সরলরেখা দুটোকে এই ভেদক ছেদ করেছে তারা পরস্পর সমান্তরাল হবে। তাই সমান মাপের একান্তর কোণ আঁকার জন্য এই বৃত্তচাপ নিয়ে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত। এটা আঁকছি কি, এটা এই বিএক্স এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকছি। এ বি সি, এখানে চাইলে আমরা ডি নাম দিলাম, এখানে ই নাম দিলাম। এরপরে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। বিসি এর অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ, এবং সি বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে, ছেদ বিন্দু দুটি যুক্ত করলে আমরা কিন্তু বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম। এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক। এখানে ছিল ডিই, এফ, জি, এইচ, আই। তাহলে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকবো প্রথমে। তাহলে আইসি মাপটা নিলাম, এটা আয়তক্ষেত্রের একটা বাহু হবে। তো এইচ বিন্দুকে এইচ ই থেকে একটা খণ্ড কেটে নেব, একটা খণ্ড কেটে নিয়েছি। তো আমরা এ বি সি ডি এফ জি এইচ আই, এখানে জে নাম দিলাম, জে। তাহলে কিন্তু এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটা পেলাম আয়তক্ষেত্র। এখন আমরা জানি যে আমরা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে পারি। তার জন্য যেটা করতে হয়, এখন আমরা শুধু আইসি জে এইচ এই আয়তক্ষেত্রটা নিয়ে ভাববো। তো এখানে কি করব, এখানে আরেকটু জায়গার দরকার আছে, সেই জন্য এই সরলরেখাটিকে আরেকটু ডান দিকে বাড়িয়ে দেব। এক্সটা এখানে না দিয়ে এখানে এক্স নাম দিলাম। তো শুরু হচ্ছে
আই থেকে সি পর্যন্ত এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু, অর্থাৎ এটা ছোট, এটা প্রস্থ, আর এই সি থেকে যে পর্যন্ত এটা আয়তক্ষেত্রের একটা বাহু, এটা এটা কিন্তু বড় সাইজের, এটা দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এটা একটা বাহু ছিল, আর সি থেকে ডান দিকে আমি অন্য বাহু, তাহলে এটা একটা বাহু ছিল আয়তক্ষেত্রের, আর আরেকটা বাহুকে আমি এইভাবে নিয়েছি। এখানে নাম ছিল এ বি সি ডি ই, আচ্ছা এফ জি এইচ আই জে, এখানে নাম দিলাম কে। এখন যেভাবে আঁকতে হয় আর কি, এই আই থেকে কে পর্যন্ত এই সরলরেখাংশের একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, বা এর মধ্যবিন্দু বের করতে হবে, বা আমরা বলতে পারি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো আইকে এর অর্ধেকের বেশি মাপ নিলাম কম্পাসের সাহায্যে, নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে দিলাম, আর এখানে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। সিমিলারলি কেতে বসিয়ে তো এটা যদি যোগ করি, তাহলে এটা যোগ করে জাস্ট বেশি দূর বাড়ানোর দরকার নেই, এটা মোটামুটি কিছু দূর বাড়িয়ে দিলাম, ওটা চোখের আন্দাজে, বেশি বাড়ালে অসুবিধা নেই, কম বাড়ালে অসুবিধা নেই। তো যাই হোক, আমরা কে পেয়েছিলাম, এটা এল, এটা এম, এল আর এম দিয়েছি, এবং যেখানে ছেদ করেছি এই ছেদ বিন্দুটা, আচ্ছা সি বিন্দুটা এইদিকে ছিল, এইদিকে দিয়ে দিই এল এম, এখানে নাম দিলাম এন, এখানে এন নাম দিলাম। এখন এন বিন্দুতে কম্পাস বসিয়ে এন থেকে কে পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে, তাহলে এন বিন্দুকে কেন্দ্র করে এন থেকে কে পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। এঁকে দিলাম অর্ধবৃত্ত, তো এটা অর্ধবৃত্ত হয়ে গেল। তাহলে এখানে সি যে বিন্দুটা আছে, এটা হচ্ছে প্রস্থ ছিল, এটা দৈর্ঘ্য ছিল। সি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হয় বা লম্ব আঁকতে হয়, এখানে অলরেডি লম্বটা এখানে আঁকা আছে এই পর্যন্ত। তাহলে এম এন, এটা ও নাম দিলাম, ও এই লম্ব, এই যে সি ও, এটা হচ্ছে লম্ব। তাহলে এই লম্বটা মাপ নেব, সি থেকে ও পর্যন্ত মাপ নিয়ে, সি থেকে ও পর্যন্ত লম্বটার মাপ নিলাম, মাপ নিয়ে তো এটা হলো, এই লম্বটা হবে কি, এই যে এই লম্বটা হবে বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে এই বাহুটা নিয়ে আমরা যে বর্গক্ষেত্রটা আঁকবো, এটা ডান দিকেও আঁকতে পারি, আবার বাদিকেও আঁকতে পারি। ডান দিকে আঁকা যাবে, বাদিকে আঁকা যাবে। তাহলে বাদিকে আঁকলে ছবিটা কেমন আসছে প্রথমে দেখে নিই। এটা হয়ে গেল, এই বাহুর বর্গক্ষেত্রের বাহু মাপ হচ্ছে এই। যদি এদিকে আঁকি, ঠিক আছে, তো এদিকে আঁকলে আবার আমরা এদিকে যদি আঁকি এর মধ্যে, অর্থাৎ এই আমি ডান দিকে আঁকবো, এখান থেকে এটা হলো, এখান থেকে এটা হলো, তাহলে ও, এটা পি, পি বিন্দু থেকে উপর দিকে সেম মাপ নিয়ে, না এটা চেঞ্জ হয়ে গেল মাপটা, ও এটা পি, পি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম, এবং ও বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম। তাহলে ওপি, এখানে কিউ, কিউ বিন্দু পেয়েছি। তাহলে এখন যে বাহুগুলো টানবো সেটা একটু অন্য কালি দিয়ে টানলে বরং ভালো হবে। তো এখানে এটা টেনে দিলাম, আর পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে এটা পেয়ে গেলাম বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে সি, সি পি কিউ ও। তাহলে এখানে কি পেলাম, এখানে মানে আলটিমেটলি কি আঁকলাম, এখানে আঁকলাম ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এটা ছিল আইসি জে এইচ সমান বর্গক্ষেত্র। এখানে বর্গক্ষেত্র পেয়েছি সি পি
কিউ, সিপি কিউ, আর এটা হলো ও, সিপি কিউ ও।